সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের দুনিয়ার ফেসবুক পাতায়। আজকে আমরা আলোচনা করব আইনি বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সেই একজন র্যাবের সদস্য, কুখ্যাত সদস্য, যে কিনা মিথ্যা মামলা দিয়ে একজন নিরীহ মানুষকে দীর্ঘ 2 বছর কারাভোগ করিয়েছে এবং তার ওয়াইফকে সে ধর্ষণও করেছে, এমনটাই ট্রাইব্যুনালে তথ্য এবং প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পুলিশি হয়রানি থেকে একজন মানুষ কিভাবে সে মুক্ত থাকবে, এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের জনাব আশরাফুল আলম রাসেল তালুকদার, বিজ্ঞ আইনজীবী, ময়মনসিংহ জজ কোর্ট। তো স্যার, আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে পুলিশি হয়রানি বলতে আসলে কি বোঝায়, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তারা হয়রানির শিকার? আপনার প্রশ্নটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন। আর পুলিশি হয়রানি বলতে বোঝায় আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য যদি তার ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের অর্থনৈতিক বা অবৈধভাবে চাপ দেয়, ভয় দেখায়, গ্রেপ্তার করে বা অন্য কোনোভাবে হয়রানি করে। সাধারণত কয়েকটি ঘটনা বেশি দেখা যায়: বিনা কারণে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার, জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা, ঘুষ বা অনৈতিক সুবিধা দাবি, শারীরিক বা মানসিক নির্যাতন। এগুলি পুলিশি হয়রানির প্রধান কিছু রূপ। তবে আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঘটনাটা পুলিশ আমাদের এই যে ইন্টারমিডিয়েটের একটা ছেলে নাম ফয়সাল। আচ্ছা, কোন কলেজে পড়ে? সে হচ্ছে আনন্দমনে পড়ে। আচ্ছা। সে আপনার আনন্দমন কলেজের সামনে অবস্থান নিচ্ছিল, যে জারমুড়ির দোকানদারের সাথে কথাবার্তা বলতেছে। এখানে একটা কথা কাটাকাটি হয়, তো ওই ছেলেটাকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে আপনার তারা যে হাজতখানা আছে বা গারত আছে ওইখানে রাখে। বাট এই যে ছেলেটা একটা ছাত্র এবং ছাত্র দলের একজন রেগুলার প্রোগ্রাম করে, আমরা তাকে বলতে পারি একজন নিয়মিত কর্মী। আচ্ছা। এই ছেলেটা পুলিশ গ্রেপ্তার করলো গতকালকে। ছেলেটার যে অভিভাবক বা গার্জিয়ান কাউকে কোনো কিছু জানায় নাই, যোগাযোগ করার জন্য বলেন, সুযোগ দেয় নাই, হয়তোবা সুযোগ দেয় নাই। বাট অভিভাবকের যে বিষয়টা প্রাধান্য পাইছে। বাট আমরা যখন জানতে পারলাম বিকাল টাইমে আনুমানিক যে এই ছেলেটা ওইখানে আছে, তা আপনার অন্য আসামি মারফতে। পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদের যে অভিভাবক বা কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই, সুযোগটুকু দেয় নাই। 24 ঘন্টার মধ্যে কি 24 ঘন্টা ওকে শেষ করি। হ্যাঁ, এখন বিষয়টা এই ছেলেটা একটা ছাত্র এবং ছাত্র দলের কর্মী। বাট এই যে ছেলেটাকে আজকে বিকালে 5:30টার দিকে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ডিং করার পর ছেলেটাকে অন্য একটা মামলা, রাজনৈতিক আওয়ামী লীগের একটা মামলা, আপনার 61/2/25 সালের একটা মোকদ্দমায় সন্দিগ্ধ, মানে যেটাকে বলে আমরা সন্দেহভাজন, সন্দিগ্ধ হিসাবে ছেলেটাকে চালান দেয় বিজ্ঞ আদালতে। তখন তো আমরা দেখলাম এই যে একটা কাজ পুলিশের হয়রানিমূলক, এটা আসলে খুবই নিকৃষ্ট মানের। এটা কাম্য না। আমরা আদর্শ বাহিনী থেকে এটা আমরা কাম্য প্রত্যাশা করি না। যে এটা আমাদের মানসিক কোতোয়ালি থানার ঘটনা, রিসেন্ট আজকের ঘটনা। জি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুলিশ কি বিনা ওয়ারেন্টে, বিনা পরোয়ানায় কাউকে কি গ্রেফতার করতে পারে? পুলিশ কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, তবে আমলযোগ্য অপরাধে গ্রেফতার করতে পারে। আমাদের অপরাধের দুটা অপশন আছে, একটা আমলযোগ্য অপরাধ আর একটা অমলযোগ্য অপরাধ। যেমন আপনার ফৌজদারি কার্যবিধি 54 ধারা অনুসারে যদি পুলিশ মনে করে যে কোনো ব্যক্তি রাষ্ট্র বা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু এর অপব্যবহার হয় প্রচুর, যেটা যে আমাদের ফয়সাল যারা ভিকটিম শিকার। এখন যদি কেউ বিনা কারণে গ্রেপ্তার হন, আইনগত অধিকার আছে গ্রেপ্তারের কারণ জানতে চাওয়া এবং পরিবারের ও আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়া। কিন্তু এই যে দেখেন ফয়সালের বিষয়টা, পরিবার ও আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় নাই, কিন্তু 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার দাবি করা। এখন বিষয়টা যখন আমরা জানতে পারি, তখন আমরা ওই পুলিশ অফিসারের সাথে কথা বলি। কথা বলার অল্প সময়ের ভিতরেই আসামিটাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। ঠিক আছে, যদি এগুলো লঙ্ঘিত হয় তবে এটি বেআইনি গ্রেপ্তার বলে গণ্য হবে। জি, আমাদের পরবর্তী প্রশ্ন, যদি কেউ পুলিশি হয়রানির শিকার হয় তবে তাৎক্ষণিকভাবে কি করা উচিত তার? কোনো ব্যক্তি পুলিশি হয়রানির শিকার হন, তাহলে প্রথমে নিজেকে সংযত রাখতে হবে এবং শান্তভাবে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আপনার করণীয় 999-এ কল করা, জাতীয় জরুরি সেবা নাম্বার থেকে তাৎক্ষণিক সহায়তা পাওয়া, পুলিশ সুপার, এএসপি বা ডিসির কাছে অভিযোগ করা, উচ্চ আদালতে রিট আবেদন করা, সংবিধানের 44 অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্টে
রিট করা যায়, সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে রিট করা যায়। রিট করা যায়। অধিকাংশ সময় দেখা যায় পুলিশ হয়রানির শিকার ব্যক্তিরা আইনি ব্যবস্থা নিতে ভয় পান, কিন্তু ভয় না পেয়ে যথাযথ আইনি প্রতিকার অনুসারে যদি নেওয়াই প্রতিকার- বুদ্ধিমানের কাজ। স্যার এখন এই যে জামিন পাওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই ধরনের যদি হয়রানিমূলক মামলার শিকার হয় কোনো ব্যক্তি? যদি কোনো ব্যক্তি মিথ্যা অভিযোগের শিকার হয়ে আটক হন, তাহলে তো জামিন নেওয়ার চেষ্টা করা উচিত। দুইভাবে জামিন পাওয়া যায়, থানায় জামিন। ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে থানায় বসেই জামিন পাওয়া সম্ভব। আদালতের জামিন ম্যাজিস্ট্রেট কোর্টে, বিজ্ঞ যে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ময়মনসিংহে আছে, ওইখানে আপনার জামিনে আবেদন করতে হয়। তবে হচ্ছে আপনার নারী, শিশু, বয়স্ক বা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে জামিন সহজে মঞ্জুর হয়। কারণ হচ্ছে আপনার শিশুর ক্ষেত্রে আমাদের শিশু আদালত রয়েছে। আমরা যদি আপনার তার জন্ম নিবন্ধন বা এডুকেশনাল সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র নিয়ে আমরা শিশু আদালতে আবেদন করা হয় যে আসামিটি শিশু, তাহলে আমরা জামিনটা সহজে পেয়ে যেতে পারি। এবং হচ্ছে আপনার নারী, আপনার হচ্ছে 497 ধারায় জামিন যোগ্য ধারায় আর কি, শিশু, নারী, বয়স্ক বা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে, বয়স্কর ক্ষেত্রে হচ্ছে আপনার 70 ঊর্ধ্বে লাগবে। হ্যাঁ, 70 ঊর্ধ্বে না হলে আপনার বয়স্ক ব্যক্তি হিসেবে বলা যায় না। এটা আমরা 497 ধারায় জামিনের অযোগ্য দ্বারাই জামিন পাওয়ার সুবিধা আমরা গ্রহণ করতে পারি। জি, আমাদের পরবর্তী প্রশ্ন, পুলিশের কেউ যদি আইন ভঙ্গ করে তবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা? পুলিশের যে কেউ যদি আইন ভঙ্গ করে, আমার প্রশ্নটা কিছুটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে যদি কোনো পুলিশ সদস্য অন্যায়ভাবে হয়রানি করে তবে তার বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায় আর কি। আমার প্রশ্নটা এমন ছিল আর কি। জি, বুঝতে পারছি আপনার প্রশ্নটা। পুলিশের কেউ যদি বা কোনো সদস্য আইন ভঙ্গ করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। কয়েকটি জায়গায় অভিযোগ করা যায়, যেমন হচ্ছে পুলিশ সুপার, এএসপি অফিস। প্রত্যেকটা জেলাতেই একজন পুলিশ সুপার থাকে। পুলিশ সুপার বলতে এসপি অফিস বোঝাচ্ছেন আপনি? এসপি অফিস প্রত্যেকটা জেলাতেই থাকে। আর প্রত্যেকটা জেলার অধীনে হচ্ছে জেলার ডিসি থাকে, জেলা সুপার এএসপির অধীনে প্রত্যেকটা থানার নিয়ন্ত্রিত হয়। জি জি। আচ্ছা, এবং জেলা প্রশাসক ডিসি অফিস, ডিসি মহোদয়ের কাছেও একটা লিখিত অভিযোগ জানাতে পারে যদি কোনো। এবং হচ্ছে আপনার জাতীয় মানব অধিকার কমিশন আছে আমাদের, ওদের মাধ্যমে আপনার ব্যবস্থা নেওয়া যায়। এবং হাইকোর্ট ডিভিশনে আপনার রিট পিটিশন ফাইল করা যায়। এবং 2019 সালে হাইকোর্টে একটি মামলা রায় বলেছে, যদি কোনো নাগরিক বেআইনিভাবে পুলিশের হাতে হয়রানির শিকার হন তবে ক্ষতিপূরণ চাওয়ার অধিকার সেই ব্যক্তি রয়েছে। তো এখন আমরা আরেকটা বিষয় জানবো আপনাদের কাছে, আমাদের যে সাধারণ মানুষ কিভাবে আইন সম্পর্কে সচেতন হতে পারে? আসলে সাধারণ মানুষ তো আইন সম্পর্কে সচেতন হতে চায় না। তারপরে হচ্ছে আমাদের যে বিভিন্ন সংস্থা বা আমাদের বিভিন্ন এনজিও রয়েছে, তারা আইনগতভাবে মানুষের সচেতন করার চেষ্টা সবসময় চালা যাচ্ছে। জেনে নেওয়া উচিত, সাধারণ মানুষ যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন তো পুলিশ হয়রানি অনেকটাই কমে যাবে। তাই নিজের আইনি অধিকার সম্পর্কে জানুন, আইনজীবীর পরামর্শ নিন, অন্যায় হলে ভয় না পেয়ে প্রতিকার চেয়ে আবেদন করুন। সেই সুনির্দিষ্ট যে জায়গাগুলো আপনি বলছেন এতক্ষণ, সেই ডিসি অফিস, সেই এসপির অফিস। জি। আমাকে যদি একজন পুলিশ সদস্য আমাকে মিথ্যা মামলায় হয়রানি করে, শুধু হয়রানি করে, তাহলে আমি এটার প্রতিকার হিসেবে আপনার এসপির কাছে যেতে পারি, অভিযোগ ডিসির কাছে যেতে পারি, অথবা আমাদের মানবাধিকার কমিশন আছে, আপনার এই কি বলে হিউম্যান রাইটস ওয়াচ আছে না। বাট আপনার হচ্ছে কি জানেন, আপনি তো আগে জামিন নিতে হবে। জামিন নেওয়ার আগে তো আপনি হচ্ছে এসপি অফিস আগে তো জামিন নিব, তারপরে এই জন্য আপনার হচ্ছে নিজে আইনি অধিকার সম্পর্কটা জানা থাকা এবং আইনজীবীর পরামর্শ নিয়ে আগে জামিন লাভ করা। এর জন্য আপনার ভয় পাওয়ার কিছু নাই এবং প্রতিকার পাবেন, ভয় না পেয়ে প্রতিকার পাবেন আপনি। দর্শক, আজকে আমরা আলোচনা থেকে এটা জানতে পারলাম যে পুলিশের ক্ষমতা যেমন রয়েছে তেমনি নাগরিকদেরও সুরক্ষার জন্য আইনগত অধিকার রয়েছে। যদি কেউ হয়রানির শিকার হন তবে ভয় না পেয়ে 999-এ কল করুন এবং এসপি বা ডিসি অফিসে অভিযোগ করুন। মানবাধিকার কমিশন রয়েছে, সেখানে অভিযোগ করুন। সর্বোপরি বিজ্ঞ আইনজীবীদের শরণাপন্ন হন এসব আইনি বিষয় জানতে। সকালের দুনিয়ার এই বিশেষ আইনি আলোচনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পেজটি ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।